আচ্ছা, আগের ভিডিওতে আমরা জারণ বিজারণের আধুনিক মতবাদ পড়েছিলাম। যে মতবাদটা আমরা কি বলছিল না, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা অণু, ঠিক আছে, বা মৌল কি হয় না, কোনো ইলেকট্রন বর্জন করে, আচ্ছা শুধু পরমাণু নয়, আয়নও হতে পারে। যেমন আমি আগের ভিডিওতে আয়নের উদাহরণ দিয়েছি, যেরকম Fe2+ একটা ইলেকট্রন বর্জন করে Fe3+ হচ্ছে, আবার Cu2+ একটা ইলেকট্রন গ্রহণ করে Cu+ হচ্ছে। অর্থাৎ কোনো আয়ন বা পরমাণু বা মৌল বা অণু, হ্যাঁ, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করবে সেটা হচ্ছে বিজারণ, আর ইলেকট্রন বর্জন করছে সেটা হচ্ছে কি জারণ বিক্রিয়া। এরপরে আমরা যে নেক্সট টপিকটা পড়বো, অর্থাৎ 2 নম্বর টপিকটা পড়বো, সেটা হচ্ছে অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্ট্যান্ট, অর্থাৎ জারক দ্রব্য এবং বিজারক দ্রব্যের কি ধারণা। এই জারক দ্রব্য এবং বিজারক দ্রব্যের ধারণা যদি আমাদের বুঝতে হয়, তার আগে তা আমাদের একটা হাফ রিয়াকশন বা অর্ধ বিক্রিয়া বলে একটা কনসেপ্ট আমাদের জানতে হবে। অর্ধ বিক্রিয়া বা হাফ রিয়াকশন কি না, ধরো একটা রেডক্স রিয়াকশন এখানে আমি লিখছি, যেখানে জিঙ্ক 2+ প্লাস Cu+, হ্যাঁ, এখান থেকে জিঙ্ক প্লাস Cu2+, ধরো একটা বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়ায় আমরা দেখছি যে জিঙ্ক প্লাস কপারের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক 2+ হয়েছে এবং কপার প্লাস হয়েছে। এবার এই বিক্রিয়াটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জারণ বিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখানে পরিষ্কারভাবে আমি বুঝতেই পারছি, দেখো আমরা এতক্ষণে বুঝলাম যে কোনো আয়ন যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে সে হচ্ছে কি না জারণ, আর যদি কোনো আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হচ্ছে কি না বিজারণ। এবারে এখানে যদি আমি একটা হাফ রিয়াকশন তৈরি করি বা অর্ধ বিক্রিয়া তৈরি করি, অর্ধ বিক্রিয়া মানে একটা রাসায়নিক বিক্রিয়াকে দুটো জারণ বিজারণ বিক্রিয়া ভাগ করা, অর্থাৎ এটা রেডক্স রিয়াকশন, অর্থাৎ একটা জারণ বিজারণ বিক্রিয়া, যে একটা জারণ বিক্রিয়া এবং একটা বিজারণ বিক্রিয়ার সমষ্টি, সেইটাকেই বলা হচ্ছে, ওই জারণ বিজারণ বিক্রিয়াকে বলা হচ্ছে অর্ধ বিক্রিয়া বা হাফ রিয়াকশন। এখানে এই বিক্রিয়াটাকে আমি যদি একটা লিখি যে অর্ধজারণ বিক্রিয়া, তাহলে দেখা যায় যে জিঙ্ক, এটা যদি আমি অর্ধজারণ বিক্রিয়া হিসাবে লিখি, অর্ধজারণ বিক্রিয়া, ঠিক আছে, তাহলে এখানে আমি লিখবো যে জিঙ্ক প্লাস ছিল, সে কী করেছে না ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি না অর্ধজারণ বিক্রিয়া, যেখানে ইলেকট্রন কি করেছে জিঙ্ক ইলেকট্রন বর্জন করেছে। সেই রকমভাবে বিজারণ বিক্রিয়া ক্ষেত্রে আমরা দেখব, যে সেই বর্জিত ইলেকট্রন কপার কি করেছে না গ্রহণ করেছে। তাহলে কপার ছিল 2+, সে কি করেছে না ইলেকট্রন গ্রহণ করে সে কপার+ উৎপন্ন, ঠিক আছে, এরকম বিক্রিয়া। তাহলে এখানে এই বিক্রিয়াটা আলটিমেট যদি আমি যোগ করি, তাহলে সেম এই বিক্রিয়াটা আমার চলে আসবে, যে জিঙ্ক প্লাস, তাহলে ইলেকট্রন এখানে প্লাস মাইনাস কেটে যাবে। যদি আমি এই বিক্রিয়াটাকে যোগ করি, তাহলে কপার 2+ থেকে জিঙ্ক 2+, থেকে কপার+। এবারে এই বিক্রিয়ায়, অর্থাৎ এই জারণ বিজারণ বিক্রিয়ায় যদি আমি বলি যে কে জারিত হয়েছে, কে বিজারিত হয়েছে, অর্থাৎ যদি এখানে বলি যে জিঙ্ক আমার একটা ইলেকট্রন বর্জন করে সে কি করেছে না জারিত হয়েছে, ঠিক আছে, অপরকে বিজারিত করেছে। আবার বলছে, ধরো এখানে জিঙ্ক একটা ইলেকট্রন বর্জন করলো, যে বর্জিত ইলেকট্রন এখানে কপার গ্রহণ করেছে, তাহলে এখানে আমি বলতে পারবো জারণ বিজারণ বিক্রিয়া কী করছে না জিঙ্ক ইলেকট্রন বর্জন করছে এবং কপার সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করছে, ফলে দিয়ে একটা বিক্রিয়া কী হচ্ছে না সংঘটিত হচ্ছে, যেটা জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, এখানে জিঙ্ক ইলেকট্রন বর্জন করছে, সেই বর্জিত ইলেকট্রন কী করছে না কপার গ্রহণ করছে, ফলে এখানে আমি বলতে পারি যে যেহেতু ইলেকট্রন জিঙ্ক বর্জন করেছে, তাহলে এই জিঙ্কটা হচ্ছে এখানে জারক দ্রব্য, জিঙ্ককে বলা হয় জারক দ্রব্য। আর কপার এই বর্জিত ইলেকট্রন কী করেছে না গ্রহণ করেছে, দিয়ে Cu+ হলো, তাহলে একে আমরা বলবো, আমি উল্টো লিখে দিয়েছি। দেখো যে জিঙ্ক এখানে কি হয়েছে, জিঙ্ক এখানে ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2+ হয়েছে, জিঙ্ক এখানে বিজারক দ্রব্য একে বলা হয়।
বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য। আর কপার 2+ থেকে কপার প্লাস হয়েছে, এই ইলেকট্রন গর্জন করেছে, তাহলে হচ্ছে জারক দ্রব্য। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা এইরকম যে জারক বিজারক দ্রব্যের সংজ্ঞায় বলা হচ্ছে যে অক্সিডেন্ট বা রিডাক্ট্যান্ট, অর্থাৎ জারক দ্রব্য সেই হবে যে কিনা ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হবে, অপরকে জারিত হতে সাহায্য করবে, সেই হচ্ছে জারক পদার্থ। কি, আবার বলছি না, জারক পদার্থ হচ্ছে সেই পদার্থ যে কিনা নিজেই ইলেকট্রন গ্রহণ করবে, অপরকে জারিত হতে সাহায্য করবে। নিজে ইলেকট্রন গ্রহণ করলো মানে নিজে বিজারিত হলো, অপরকে জারিত হতে সাহায্য করলো, তাহলে সে হচ্ছে কি না জারক দ্রব্য। তাহলে এখানে আমি যদি বলি যে কপার ইলেকট্রন গ্রহণ করেছে জিঙ্ক থেকে এবং জিঙ্ককে জারিত হতে সাহায্য করেছে, তাহলে কপার হলো এখানে কি জারক দ্রব্য। তাহলে কপার এখানে নিজে বিজারিত হয়েছে, জিঙ্ককে জারিত করতে সাহায্য করেছে, তাহলে এখানে কপার হলো জারক দ্রব্য। আর জিঙ্ক ইলেকট্রন বর্জন করে সেই কপারকে বিজারিত হতে সাহায্য করেছে, নিজে জারিত হয়েছে, তাহলে জিঙ্ক হচ্ছে এখানে কি না বিজারক দ্রব্য, জিঙ্ক হচ্ছে এখানে বিজারক দ্রব্য। কনসেপ্টটা ক্লিয়ার হলো? আবার বলছি, এখানে জিঙ্ক হচ্ছে কি না যেহেতু ইলেকট্রন বর্জন করেছে, তাহলে সে হচ্ছে জারক দ্রব্য, সে হচ্ছে বিজারক দ্রব্য। আর কপার হচ্ছে কি না ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ককে জারিত হতে সাহায্য করছে, সে হচ্ছে কি না সে হচ্ছে জারক দ্রব্য। তাহলে এখান থেকে জারক এবং বিজারক দ্রব্যের সংজ্ঞা পাওয়া গেলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন বা কোনো অণু যদি ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, অপরকে জারিত হতে সাহায্য করে, তাহলে সেটা হচ্ছে কি না সেই পরমাণু বা আয়ন বা সেই অণুটা হচ্ছে কি না জারক দ্রব্য। ঠিক আছে, জারক দ্রব্য। আর যে অণু বা আয়ন বা পরমাণু কী করে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন করার মাধ্যমে কোনো পরমাণু বা আয়ন বা অণুকে বিজারিত হতে সাহায্য করে বা বিজারিত করে আর নিজে জারিত হয়, তাহলে সে হচ্ছে বিজারক দ্রব্য, এখানে জিঙ্ক এবং কপারের উদাহরণটা দিলাম। হ্যাঁ, এরপরে যে নেক্সট টপিকটায় আমরা আসবো সেটা হচ্ছে কি না থার্ড নম্বর টপিকটা কি হচ্ছে, থার্ড নম্বর টপিকটা হচ্ছে না ডিটারমিনেশন অফ অক্সিডেশন বা ক্যালকুলেটিং দ্য অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, কিভাবে একটা যৌগ মধ্যস্থ মৌলগুলোর জারণ সংখ্যা নির্ণয় করা হয় বা জারণ সংখ্যা কাকে বলে, সেই কনসেপ্টগুলো আমরা এইটাতে পড়ব। এখানে আমরা বুঝতে পেরে গেছি কি না জারক দ্রব্য কাকে বলে, বিজারক দ্রব্য কাকে বলে, জারণ বিজারণ বিক্রিয়া কি। তাহলে এটার পরে আমরা কি পড়ছি না কিভাবে আমরা অক্সিডেশন নাম্বার নির্ণয় করব বা জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, দেখো এই জারণ সংখ্যা নির্ণয় করা বা প্রথম কথা হচ্ছে যে জারণ সংখ্যা কি। আচ্ছা, জারণ সংখ্যা হচ্ছে যে জারণ সংখ্যা কিছুই না, কোনো মৌল বা অণু বা পরমাণু কি হচ্ছে না যত প্রতিস্থাপনযোগ্য অক্সিজেন এবং হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, যেরকম আমি যোজ্যতা, যার যত যোজ্যতা হবে সেই যোজ্যতাকে আমরা কি বলবো না ওই পরমাণু কি হচ্ছে জারণ সংখ্যা। এই যোজ্যতা কনসেপ্টটা আমরা এই ক্লাস 11-এর প্রাথমিক চ্যাপ্টারের ধারণায় ওইখানে আমরা পড়ব যোজ্যতা। এখানে আমি বলে রাখি যে আমরা পর্যায় সারণী বা প্রাথমিক চ্যাপ্টারে যে ধারণাগুলো পড়ব, সেখানে আমরা বিভিন্ন পরমাণু বা অণুগুলোর কী হবে বিভিন্ন রকম যোজ্যতা থাকে, যেরকম অক্সিজেন দ্বিযোজী পরমাণু, নাইট্রোজেন ত্রিযোজী পরমাণু। ঠিক আছে, সেই রকমভাবে হাইড্রোজেন হচ্ছে একযোজী, বিভিন্ন হ্যালোজেন মৌলগুলো যেরকম আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এগুলো হচ্ছে একযোজী পরমাণু। তাহলে এইগুলো যাদের যে একযোজ্যতা, ঠিক আছে, নাইট্রোজেন দ্বিযোজী, তাহলে এইদের উপর সেই যোজ্যতা সেইগুলোই হচ্ছে তার জারণ সংখ্যাকে নির্দেশ করবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রমী দেখতে পাবো, কিন্তু বেসিক্যালি পরমাণুগুলোর যোজ্যতাই তাদের জারণ সংখ্যাকে নির্ণয় করে। যেহেতু আমরা এখানে যদি আমাদের পর্যায় সারণী আমরা পড়িনি বা প্রাথমিক ধারণা পড়িনি, জারণ বিজারণ চ্যাপ্টারটা পড়ছি, সেইভাবে আমাদের দুটো জিনিস খালি মনে রাখতে হবে, হাইড্রোজেন আর অক্সিজেনের জারণ সংখ্যাগুলো আমাকে মনে রাখতে হবে। এইগুলো
এইগুলো মনে রেখে আমি কিছু কিছু নিয়মগুলো আছে কীভাবে আমি একটা যৌগ মধ্যস্থ মৌলগুলোর পরমাণুগুলো নির্ণয় করব, তার জন্য কিছু বেসিক রুলগুলো আছে। সেই রুলগুলো আমরা একটু আলোচনা করে নিলে খুব ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে রুল ওয়ান হচ্ছে যে কোনো মৌল, সেই রুলগুলো আমি একটা খাতায় লিখেছি অবশ্যই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই খাতাটায় আমি রুলগুলো লিখেছি, ঠিক আছে, এখানে আমি লিখেছি, এটা দেখে নাও যে কীভাবে। দেখো, রুলস ফর দ্য ক্যালকুলেটিং অক্সিডেশন নাম্বার অফ এন এলিমেন্ট। দেখো, এখানে আমি টাইম বাঁচানোর জন্য এখানে আমি খাতায় আলাদাভাবে লিখে নিয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এগুলো আলোচনা করছি, তোমরা দেখো। প্রথমে কি বলছে যে মুক্ত অবস্থায়, মৌল অবস্থায় সমস্ত মৌলের পরমাণু জারণ সংখ্যা 0 হয়। আচ্ছা, আমরা প্রথমে যখন পড়বো, আমরা যখন প্রথমে পরমাণু গঠন চ্যাপ্টার পড়ব, পরমাণু গঠন চ্যাপ্টারে আমরা ওখানে একটু ভালো করে বুঝতে পারবো পরমাণু মুক্ত অবস্থা বা গ্রাউন্ড অবস্থা বলতে। পরমাণু যখন, ঠিক আছে, না নিস্তড়িত অবস্থায় থাকে, ঠিক আছে, যেখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কী হয়, সমান হয়। সেই রকমভাবে ওখানে কোনো আয়ন থাকে না, না ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, না প্রোটনের সংখ্যা বেশি থাকে। ফলে সেই অবস্থা, পরমাণুর যে নিস্তড়িত অবস্থা, সেটাকে আমরা কি বলি না মুক্ত অবস্থা। সেই পরমাণু নিস্তড়িত অবস্থায় কি হয় না, তখন তার জারণ সংখ্যাটা কি হয়, সবসময়ের জন্য 0 ধরা হয়। এটা একটা নিয়ম, ঠিক আছে। তাহলে এইখানে আমি যে মৌলগুলো বা জারণ সংখ্যা পরমাণুগুলো, এখানে যে জিঙ্ক, কপার, হাইড্রোজেন অণু লিখেছি, ক্লোরিন অণু লিখেছি, অণু হতে পারে, ঠিক আছে, পরমাণু হতে পারে বা মৌল, ঠিক আছে, সেই মৌলের পরমাণু, তাদের প্রাথমিক অবস্থায় যে মুক্ত অবস্থায়, সেখানে তার জারণ সংখ্যাটা কী হয়, 0 ধরা হয়, এটাকে ধরা হয়, ঠিক আছে। তারপরে 2 নম্বরে কী আছে না, বহু পরমাণু আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি আয়নটির আধানের সমান হয়। কি বলছে, বহু পরমাণু অর্থাৎ কিছু মানে 3-4টা পরমাণু নিয়ে যদি কোনো একটা জটিল আয়ন তৈরি হয়, ঠিক আছে, আয়ন বলতে যখন পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, বা একটা ইলেকট্রন ঢুকে পড়ে, তখন সেই তখন আর পরমাণু অবস্থা থাকে না, তখন সে ক্যাটায়ন বা অ্যানায়নে পরিণত হয়, তাকেই আমরা আয়ন অবস্থা বলি, ঠিক আছে। এখানে দেখো আমি কয়েকটা আয়ন লিখেছি, যেরকম Cr2O7। তাহলে এটা হচ্ছে একটা জটিল আয়ন Cr2O7। এখানে 2টো ক্রোমিয়াম আছে, 7টা অক্সিজেন আছে। তাহলে এই যে একটা বহু পরমাণু আয়ন, এই আয়নের টোটাল চার্জ হচ্ছে কি -2। এই -2টা হচ্ছে কি টোটাল পরমাণুগুলো যতগুলো আছে, সেই পরমাণুগুলোর আয়ন যতই হোক না কেন, এই আয়নের সমষ্টি কিন্তু টোটাল হচ্ছে -2। বোঝা গেল ব্যাপারটা। সেই রকমভাবে আয়রন Fe(CnH6), একে বলা হয় পটাশিয়াম ফেরোস আয়নের, এটাও একটা জটিল আয়ন, ঠিক আছে। এই আয়রন, এখানে আয়রন আছে, তারপরে কার্বন আছে, নাইট্রোজেন আছে, তো সেই সায়ানাইট হচ্ছে একটা লিগ্যান্ড, ঠিক আছে। এর ছটা সায়ানাইট আছে, বা কার্বন নাইট্রোজেন বলতে পারো, ঠিক আছে। এখানে আয়রন আছে, এই টোটাল একটা জটিল একটা আয়ন, এর টোটাল চার্জটা কত হচ্ছে না -4। সেই আধানটা হচ্ছে -4, এটাই হচ্ছে তার টোটাল জারণ সংখ্যা, ঠিক আছে। তারপরে আসছে কি না H2O3। আচ্ছা, এখানে 2টো সালফার আছে, 3টা অক্সিজেন আছে, তার উপর টোটাল চার্জ আছে -2। ফলে এই যে টোটাল চার্জটা -2, এটাই হচ্ছে তার মানে সমষ্টি, মানে যতগুলো পরমাণু আছে, পরমাণুগুলো সমষ্টি টোটাল জারণ সংখ্যাটা হচ্ছে -2। হতে পারে অক্সিজেনের জারণ সংখ্যা আলাদা, হতে পারে সালফারের জারণ সংখ্যা আলাদা, কিন্তু তাদের এই যে আয়নটা তৈরি হয়েছে, সেই আয়নগুলোর কি হচ্ছে না টোটাল যে জারণ সংখ্যা, তার সমষ্টি হচ্ছে কি না -2। এর বেশি হবে না বা কম হবে না, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা। এরপর এইগুলো আমাদের একটু ধারণাটা ক্লিয়ার রাখতে হবে, তারপরে আমরা এগুলো পড়বো, ঠিক আছে। জটিল আয়নগুলো কীভাবে তৈরি হয় সেগুলো আমি পরে বলবো অবশ্য, ঠিক আছে। আর সবচেয়ে যে জিনিসটা দুটো মনে রাখতে হবে, সেটা হচ্ছে 3 নম্বরটা আর 4 নম্বর পার্টটা। 3 নম্বর আর 4 নম্বর পার্টটা, আর 1 নম্বর, এই 2 নম্বর পার্টটা অতটা মনে না রাখলেও চলবে। এই 3 নম্বর 4 নম্বর পার্টটা আর 1 নম্বর পার্টটা খুব ভালোভাবে একটু মনে রাখলেই হলো। যে জিনিসটা আমাদের এখানে দেখা যায় যে ধাতব হাইড্রাইড ছাড়া বাকি সমস্ত হাইড্রোজেনযুক্ত যৌগগুলির হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। কি বলছে না ধাতব হাইড্রাইড ছাড়া। আচ্ছা, আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে হাইড্রোজেন হচ্ছে একযোজী পরমাণু। হাইড্রোজেনের মধ্যে একটাই কি আছে না একটাই ইলেকট্রন আছে, একটাই প্রোটন আছে, ঠিক আছে। তো হাইড্রোজেন যখন একটা একযোজী পরমাণু, হাইড্রোজেন সবসময় কি দেখায় না +1 জারণ অবস্থা দেখায় বা +1 দেখায়, ঠিক আছে। তাহলে এখানে কিছু খালি হাইড্রোজেনের থেকে
উচ্চ তড়িৎ পরাধর্মী যেমন ক্ষারীয় ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু যেরকম সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের সঙ্গে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন হাইড্রোজেন -1 দেখায়, আর বাকিগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন কি দেখাবে, +1 দেখাবে। ঠিক আছে, আবার বলছি, কেবলমাত্র ধাতব হাইড্রাইড যখন সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো তখন ওই সোডিয়ামের সঙ্গে সে তখন কি দেখাবে, -1 দেখাবে, বা ক্যালসিয়ামের সঙ্গে যখন যুক্ত হবে তখন -1 দেখাবে। বাকি সেই সব যৌগগুলো ছাড়া যদিও নাইট্রোজেনের সঙ্গে, অক্সিজেনের সঙ্গে, হ্যাঁ, এখানে যে অ্যামোনিয়া, এখানে H2O দিয়েছি, এখানে H2SO4 দিয়েছি, তাহলে এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। এটা মনে রাখবে। তাহলে এই হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় আমরা কি বলবো, +1 ধরবো, সব ক্ষেত্রেই +1 ধরবো। কেবলমাত্র যদি আমি দেখি যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম অর্থাৎ ক্ষারীয় ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, কেবলমাত্র এই ধাতু বা হাইড্রাইড যৌগগুলো যেগুলো তৈরি করে তাদের ক্ষেত্রে কেবলমাত্র ব্যতিক্রমী -1 দেখায়। বাকিগুলোর ক্ষেত্রে বাকি যে সমস্ত যৌগ যেমন অ্যামোনিয়াগুলোর ক্ষেত্রে আমরা +1 ধরবো। এখান থেকে এই সব যৌগগুলোর ক্ষেত্রে আমি কি করব না, জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তারপরে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমাকে কি না, অক্সিজেনযুক্ত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা প্রায় সবসময় -2 হয়। অক্সিজেনযুক্ত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা প্রায় সবসময়ই -1। এই প্রায় কথাটা বলার কারণ হচ্ছে না, কিছু কিছু ব্যতিক্রমী যৌগগুলো আছে যেগুলো অক্সিজেন কি হচ্ছে -1 দেখায়, হাফও দেখায়। ঠিক আছে, কিন্তু বাকি অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রে সবসময় কি হচ্ছে না, +2 দেখায়। এটা হচ্ছে অক্সিজেন দ্বিযোজী পরমাণু, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফলে সে সবসময়ের জন্য -2 দেখাবে। কিন্তু কিছু কিছু যৌগগুলো আছে, যেরকম আমি যদি বলি যে KO2, পটাশিয়াম সুপার অক্সাইড বা পটাশিয়াম ডাইঅক্সাইড, ঠিক আছে, তাহলে এখানে পটাশিয়াম, যেহেতু পটাশিয়াম হচ্ছে একযোজী পরমাণু ধাতু, তার যোজ্যতা 1, ঠিক আছে, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে, ক্ষারীয় ধাতু, এ সবসময় -1 দেখায়। তাহলে এখানে যদি অক্সিজেনের যদি -2 দেখায় তাহলে এই যৌগটা আদৌ তৈরি হবে না। ফলে এই সুপার অক্সাইড বা পটাশিয়াম ডাইঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেন -1 জারণ অবস্থায়, -1, এখানে পটাশিয়াম ডাইঅক্সাইডের ক্ষেত্রে -1/2 দেখায়। এটা +1, -1/2। তাহলে পটাশিয়াম ডাইঅক্সাইড এমন একটা যৌগ, এটা অনেক সময় কোশ্চেনও আসে, ঠিক আছে, যে এমন একটা যৌগের নাম বলো যেখানে অক্সিজেন -1/2 দেখায়। এমনি অক্সিজেন সমস্ত যৌগের ক্ষেত্রে -2 দেখায়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী যৌগ আছে, যেমন পটাশিয়াম ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি দেখালাম -1/2 দেখাচ্ছে। সেরকমভাবে হাইড্রোজেন পারঅক্সাইড আছে এমন একটা যৌগ, যেখানে হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের ক্ষেত্রে -1 দেখায়। এইখানে একটা জিনিস মনে রাখবে যে আমরা এরপরে কিছু কিছু ব্যতিক্রমী জিনিসগুলো পড়বো। অক্সিজেন যেখানে এই যে পার অক্সো কথাটা যেখানে উচ্চারণ হবে, এখানে দেখো হাইড্রোজেন পার অক্সাইড মানে এখানে এইরকমভাবে বন্ড আছে, হাইড্রোজেন OH, ঠিক আছে। অক্সিজেন যেখানে সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, অক্সিজেন যেখানে সিঙ্গেল বন্ড থাকবে তখন আমরা তাকে পারক্সো বন্ড বলবো। এই পারক্সো বন্ডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা সবসময়ের জন্য -1 হয়। সেই জন্য হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা -1, ব্যতিক্রমী, মনে থাকবে। এটাও অনেক সময় কোশ্চেন দেয়। আর একটা কী যৌগ না, OF2, এটাও একটা যৌগ যেখানে ফ্লোরিন -1 দেখায়। এইটা এমন একটা যৌগ যেখানে অক্সিজেনে +1 জারণ অবস্থা দেখাচ্ছে, কারণ ফ্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সে সবসময়ের জন্য কি হচ্ছে -1 দেখাবে। তাহলে ফ্লোরিন যদি -1 দেখায় তাহলে অক্সিজেন +1 দেখাবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এখানে +1 দেখাবে, এই যৌগটার ক্ষেত্রে +1/2 দেখাবে, কারণ ফ্লোরিন একযোজী পরমাণু। তাহলে এই সব যৌগগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে কিছু কিছু ব্যতিক্রমীগুলো, যেরকম পটাশিয়াম ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং OF2, এগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে যে এই সব যৌগগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, পটাশিয়াম ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং OF2, হ্যাঁ, অক্সিজেন বিভিন্ন রকমের জারণ অবস্থা দেখাচ্ছে। বাকি যৌগগুলোর ক্ষেত্রে অক্সিজেন সবসময়ের জন্য -2 দেখায়। তাহলে এই নিয়মগুলো, হ্যাঁ, বিশেষ করে 3, 4 আর 1 নম্বর নিয়মগুলো যদি আমরা একটু ভালো করে জেনে নিই, তাহলে আমরা কি করে বিভিন্ন যৌগগুলোর ক্ষেত্রে, যৌগ মধ্যস্থ মৌলগুলোর ক্ষেত্রে আমরা কি করব না, যে জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, প্রথম যে জিনিসটা আমি বলি জারণ সংখ্যা নির্ণয় করতে গিয়ে, ঠিক আছে, প্রথমে যে জিনিসটা আমি বলবো সেই জিনিসটা হচ্ছে যে যদি ধরো কোনো একযোজী পরমাণু থাকে বা এক পরমাণু থাকে, একযোজী বা এক পরমাণু বলতে কি, ধরো সাপোজ আমি বললাম যে এফি, ঠিক আছে, FeCl, কি হচ্ছে ফেরাস ক্লোরাইড।
তাহলে এইখানে আয়রন একটা আছে, ক্লোরিন একটা আছে, ঠিক আছে। তাহলে আয়রন আর ক্লোরিন একটা একটা করে আছে, তাহলে এক্ষেত্রে এগুলো হচ্ছে আয়নীয় যৌগ। তাহলে এক্ষেত্রে আয়রনের বা কত জারণ সংখ্যা হবে বা ক্লোরিনের বা কত জারণ সংখ্যা হবে, তাহলে এখান থেকে আমি যেটা বলতে পারবো যে এইগুলোকে আমাকে মনে রাখতে হবে যে এক যদি, এটাও একটা নিয়মের মধ্যে পড়ে অবশ্য, ঠিক আছে, যেটা আমার যেটা এখানে বলছি যে আয়রন আর ক্লোরিন যেটা এগুলো এক পরমাণু বিশিষ্ট যৌগ, ঠিক আছে। তাহলে এদের যোজ্যতা যতই হবে সেই যোজ্যতাই এদের কী হবে না জারণ সংখ্যাকে নির্দেশ করবে। বোঝা গেল? এক পরমাণু যৌগগুলোর ক্ষেত্রে তার যোজ্যতাই তার জারণ সংখ্যায় নির্দেশ করবে। আয়রন হচ্ছে দ্বিযোজী, আয়রন দ্বিযোজী, ঠিক আছে, ফলে এই আয়রন এখানে 2+ দেখাবে, আর ক্লোরিন হচ্ছে একযোজী, ফলে ক্লোরিন সবসময়ের জন্য -1 দেখাবে। এইরকম কিছু কিছু যৌগ এক পরমাণু বিশিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো +2 তার যোজ্যতাই তার জারণ সংখ্যাকে নির্দেশ করছে, ঠিক আছে। এরপরে আমি কিছু কিছু যৌগগুলো আমি পড়বো, কিছু কিছু ব্যতিক্রমী যৌগ তো আছেই, তার আগে আমি কিছু কিছু যৌগগুলোর আমি দেখব যে তাদের কি করে অক্সিডেশন নাম্বারগুলো বের করতে হয়, ঠিক আছে। সেই নিয়মগুলো আমি মনে রাখবো। বিশেষ করে যে 11-এ যে সমস্ত যৌগগুলো আছে সেগুলো বেসিক্যালি কী হয় না হাইড্রোজেন এবং অক্সিজেন গঠিত যৌগগুলোই হয়। হ্যাঁ, সেই হাইড্রোজেন ও অক্সিজেন এই দুটো পরমাণু যদি জারণ সংখ্যা আমি ভালো করে মনে রাখতে পারি, তাহলে আমার কোনো অসুবিধা হবে না যৌগগুলোর ক্ষেত্রে জারণ সংখ্যা বের করতে। হ্যাঁ, আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। প্রথমে আমি যদি একটা এক্সাম্পল দিই যে একটা যৌগ যেটা হচ্ছে কি না H2SO4, ঠিক আছে, H2SO4। আর একটা কথা বলি, আর একটা নিয়ম, একটা নিয়ম আমি বলতে ভুলে গেছি। এখানে একটা যে কোনো যৌগের ক্ষেত্রে তার যে প্রত্যেকটা পরমাণুগুলোর জারণ সংখ্যার সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি সবসময় 0 হয়, ঠিক আছে। আবার বলছি, যে কোনো একটা টোটাল যৌগ সেই যৌগের প্রথমে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে কোনো একটা যৌগের যতগুলো পরমাণু আছে সেই পরমাণুগুলো যাই জারণ সংখ্যা হয় না কেন তাদের যে বীজগাণিতিক সমষ্টি সবসময়ের জন্য কী হবে 0 হবে। তাদের জারণ সংখ্যা বীজগাণিতিক সমষ্টি সবসময়ের জন্য 0 হবে। আচ্ছা, এইখানে যে কোশ্চেনটা দেয় বেসিক্যালি যে যৌগগুলোর ক্ষেত্রে মধ্যস্থ পরমাণু বা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে দেয়, সেগুলো হচ্ছে ধরো তোমাকে এমন একটা মৌল বা পরমাণু যেটা আননোন, তুমি জানো না, সেখানে তোমাকে এইখানে স্টার চিহ্ন দিয়ে দেবে, দিয়ে বলবে যে এখান থেকে তুমি একটা পরমাণু, যখন সালফারের ক্ষেত্রে এখানে তোমাকে জারণ সংখ্যা নির্ণয় করতে দেবে। খুবই সহজ বিষয় যেটা আমাকে দেখতে হবে। ধরো আমি সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব, জানি না সালফারের জারণ সংখ্যা, তো আমি এখানে এক্স ধরে নিলাম, ঠিক আছে। এখানে আমি একে কি করব না একটা একঘাত সমীকরণের আকারে লিখব, ঠিক আছে। ফলে আমি তো জানি, কিন্তু আমার দুটো জিনিসই জানা আছে যে অক্সিজেন এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা আমাকে জানা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখবো যে এখানে কি আছে না দুটো হাইড্রোজেন আছে এবং 4টা অক্সিজেন আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো হাইড্রোজেন H2SO4। হ্যাঁ, এখানে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো অক্সিজেন এখানে কি হয়েছে না অক্সিজেন এখানে কোনো পারক্ষ বন্ড করেনি। স্যার কী করে বুঝবো পারক্ষ বন্ড করেনি? এটা পারক্ষ বন্ড করেনি এই কারণের জন্য, যদি পারক্ষ বন্ড করতো সেটা একটা আলাদা রকমের একটা ব্যতিক্রমী দেখা যায়, ঠিক আছে। এটা স্ট্রাকচার ছাড়া বোঝা যায় না যে পারক্ষ বন্ড আছে কি নেই বা ডবল বন্ড আছে কি নেই, ঠিক আছে। সেটা স্ট্রাকচার ছাড়া বোঝা যায় না, সেটা কিছু কিছু ব্যতিক্রমী আছে, সেটা আলোচনা করলেই তোমরা সেই ব্যতিক্রমী কয়েকটা যদি মনে রাখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি বলি যে H2SO4, ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি +1 সবসময়ের জন্য। হাইড্রোজেন কেবলমাত্র কী হয় না ধাতব বা হাইড্রেট থাকলে সেখানে -1 দেখায়, আর অক্সিজেন কী হবে সবসময়ের জন্য -2 দেখায়, তাহলে -2 × 4, ঠিক আছে, প্লাস দিলাম এখানে, আর =0, যেহেতু এখানে বললাম যে সমস্ত পরমাণু জারণ সংখ্যা তাদের বীজগাণিতিক সমষ্টি 0 হয়। তাহলে এখানে এক্স জানি না, তাহলে +1 + x = -8 0। তাহলে এখানে কী হবে না x এখান থেকে -8 থেকে +1 0 +7, তাহলে x কী হবে না +7। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সালফারের জারণ সংখ্যা হচ্ছে আমার +7, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। এইরকমভাবে যদি আমি বলতে পারি, এখান থেকে যদি আমি বলতে পারি, ঠিক আছে, 4টা অক্সিজেন আছে, ঠিক আছে, এখান থেকে বলতে পারি। সেই রকমভাবে কী হয়েছে না কিছু কিছু যৌগগুলো আছে যেগুলো আমি ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে বললাম, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমাকে দিল, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে কীভাবে তুমি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করবে, এইরকমভাবে অনেক রকমের কোশ্চেন তোমাকে দেবে, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে তুমি কী করে নির্ণয় করবে, এইরকমভাবে তুমি লিখবে যে এখানে 0, কারণ যতটা পরমাণু থাকবে, যতটা পরমাণু তাদের প্রত্যেকটার
কী হবে, জারণ সংখ্যার বীজগাণিতিক সমষ্টি সবসময় কী হয়, 0 হবে। তাহলে এখানে তুমি মনে রাখতে হবে তোমাকে পটাশিয়ামের ক্ষেত্রে সবসময়ের জন্য +1 জারণ সংখ্যা দেখায়। যেহেতু আবার বলছি পটাশিয়াম হচ্ছে কি ক্ষারীয় ধাতু, এ সবসময়ের জন্য +1 যোজতা দেখায়। পর্যায় সারণী যদি আমরা পড়ি তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। যেহেতু আমাদের পর্যায় সারণী পড়ায় নেই, তবে আমরা এখানে একটু মনে রাখবো, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করবো। কোনো একদম কঠিন বিষয় নয়, একদম সহজ বিষয়, সহজভাবেই নিব। তাহলে এখানে আমি পটাশিয়ামে যদি +1 দিই, ঠিক আছে, তাহলে এখানে ম্যাঙ্গানিজ আমি জানি না, X ধরলাম। আর অক্সিজেন ওই -2 সবসময়ের জন্য দেখবো যে অক্সিজেনের প্লাস আর অক্সিজেনের -2 × 4টা আছে, ঠিক আছে। তাহলে এখানে টোটাল হচ্ছে 0। তাহলে এখানেও আমি কি করব না, X = কী হবে না +7, 4 × 8, এখানেও +7। তাহলে অক্সিজেনের কী হচ্ছে, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানেও প্লাস দেখাচ্ছে। তাহলে এইরকমভাবে আমি আরও অনেক রকমের যৌগ আছে, ঠিক আছে, এইরকমভাবে আমি কি করব, X ধরে ধরে করব। হ্যাঁ, তারপরে এগুলো তো তোমরা বের করতে পারবে নিশ্চয়ই, এরকমভাবে বইতে দেখবে অনেক রকমের উদাহরণ পাবে যেগুলো তুমি বের করতে পারবে। আমি কিছু কিছু কয়েকটা ব্যতিক্রমী কেস আছে, সেই ব্যতিক্রমী কেসগুলো দিয়ে আমরা আলোচনা করে এই ভিডিওটা আমি শেষ করব। হ্যালো, সরি, একটা জিনিস আমি ভুল করে দিয়েছি। এখানে এখানে যেহেতু দুটো হাইড্রোজেন আছে, এক একটা অক্সিজেনের যদি একটা হাইড্রোজেনের যদি +1 করে হয়, তাহলে দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে +2 হবে। তাহলে এখানে 7 আসবে না, এটা +6 আসবে, ঠিক আছে। এখানে 7 আসবে না, +6 আসবে। এটা H2S পরে জারণ সংখ্যা +6 আসবে। এটা খুবই সহজ জিনিস, এগুলো তোমরা বের করতে পারবে, ঠিক আছে। এরপরে আমি কিছু ব্যতিক্রমী কেসগুলো আছে যেগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো। সেখানে কিছু কিছু ব্যতিক্রমী আছে। ধরো তোমাকে দিল ক্যালসিয়াম CaOClCl, ঠিক আছে, ক্যালসিয়াম CaOClCl, অর্থাৎ এর নাম, রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ব্লিচিং পাউডার যেগুলোকে আমরা বলি, ক্লাস 10-এ পড়েছি। এখানে যদি আমাকে বলে, ধরো পরীক্ষায় কোশ্চেন করলো, এখানে ক্লোরিনের, দুটো ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় করতে বললো, ঠিক আছে, দুটো ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় করতে বললো। যদি আমরা এই নিয়মটাই ধরি তাহলে আমরা ভুলভাল করে দিতে পারি, ঠিক আছে। যদি আমরা এখানে এই নিয়মটাই ধরি যে দুটো Cl এর জারণ সংখ্যা নির্ণয় করতে পারি, তাহলে আমরা একটু জটিল পর্যায়ে পড়ে যাব। বোঝা গেল ব্যাপারটা। এখানে আমরা যেরকমভাবে X করে সমীকরণ আকারে বের করেছি, +6 +7, কিন্তু যদি এই রকম ধরনের কোনো প্রবলেম দিয়ে দেয়, বা আরও একটা প্রবলেম আছে যেটা তোমাকে বললাম যে Na2 H2O3, এইরকম ধরনের কিছু কিছু প্রবলেম যেগুলো ব্যতিক্রমী কেস, এইগুলোতে যদি তোমাকে বলে যে আরও একটা CrO5 এইরকম একটা আছে, যৌগ আছে, যেখানে তোমাকে বললো যে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে, এখানে সালফারের জারণ সংখ্যা কত হবে, এখানে COCl জারণ সংখ্যা কত হবে, এইগুলো তোমাকে কী করে বের করবে। তাহলে এইগুলোকে একটু বের করার জন্য একটু আলাদাভাবে একটু কনসেপ্ট লাগাতে হবে। এগুলো ব্যতিক্রমী ক্ষেত্রে, এগুলোকে একটু মনে রাখতে হবে। প্রথমত এই ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডকে যদি আমি বলি, তাহলে একে দুটো আয়নে প্রথমে ভেঙে নিতে হবে, ঠিক আছে, দুটো আয়নে ভেঙে নিতে হবে। আয়নে কী করে ভাঙতে হবে সেটাকে আমাকে একটু মনে রাখতে হবে। একটু আমি পরের দিকে নেক্সট ক্লাসে এটা আয়ন কী করে ভাঙতে হবে সেটা বলে দেবো। আপাততভাবে তুমি এখানে মনে রাখতে হবে CaOCl পার্টটাকে আমি একটা পর্যায়ে রাখবো, আর Cl- একটা পর্যায়ে রাখবো। অর্থাৎ CaOCl পার্টটাকে আমি এখানে একটা পার্টে রাখবো, CaOCl পার্টটাকে আমি একটা পর্যায়ে রাখবো, আর Cl- একটা পার্টে রাখবো। তাহলে এখানে আমি যেহেতু Ca2+, আর একে এরকমভাবে ভাঙবো, Ca2+, আর CaOCl-, এটা দুটো এইরকমভাবে তিনটা পার্টে আমি ভাগ করবো। একটা হচ্ছে CaOCl Cl-, একটা OCl টোটাল মাইনাস হবে, আর একটা Cl এর উপর দুটো প্লাস হবে। কারণ ক্যালসিয়াম দ্বিযোজী এই দুটো নেগেটিভ আয়নকে ধরে রেখেছে, একটা OCl- টোটাল একটা আয়ন, আর Cl- একটা আয়ন। ফলে একে যদি আমি করি, মানে একে যদি আমি আয়নে বের করি, ধরো এই Cl বের করবো, প্রথমত এই Cl এর ক্ষেত্রে যদি হয়, তাহলে স্বাভাবিকভাবে আমি এখান থেকে বের করতে পারবো। যেহেতু আয়নে ভাঙিয়ে নিয়েছি, তাহলে এই ক্লোরিনের একদম নিঃসন্দেহে বলতে পারবো যে এই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। কোনো গল্প নেই, এই যে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। আবার বলছি, এখানে যেহেতু এটা একক পরমাণু হিসাবে বা আয়ন হিসাবে বেরিয়ে গেছে, সেই এইরকম নিয়ম অনুসারে হয়েছে, তাহলে এখানে এই Clটা এখান থেকে সেপারেট হয়ে গেছে, তাহলে এখানে এই Cl এর জারণ সংখ্যাটা +-1 বেরিয়ে গেছে, এটা নিঃসন্দেহে আমরা বের করতে পারবো। এরপরে যেটা জটিল হচ্ছে যে এই OCl এর থেকে এই OCl এর মধ্যে ক্লোরিনের যে পরমাণু জারণ সংখ্যাটা কী করে বের করবো, এটা এরপরে আমাকে দেখতে হবে। এখানে যেহেতু এটাও কোনো ব্যাপার নয়, এটাকে আমি সমীকরণ আকারে লিখে নেবো। ক্যালসিয়াম হচ্ছে +2, অক্সিজেন তো আমরা জানি যে অক্সিজেনও হচ্ছে কি হচ্ছে না -2, আর ক্লোরিনটা হয়তো জানি না, সেটাকে আমরা প্লাস লিখে X লিখলাম। তাহলে টোটালটার উপর কত আছে, টোটালটার উপর -1,
এটা এই 2 নম্বর যে নিয়মটা পড়েছিলাম, যে 2 নম্বর আমরা নিয়মটা পড়েছিলাম মনে আছে? 2 নম্বর নিয়মটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর নিয়মটা, যে 2 নম্বর নিয়মটা, এই যে বহু পরমাণু আয়নের ক্ষেত্রে টোটাল আয়নটা তার সমষ্টি 0 হবে, টোটাল আয়নটা তার সমষ্টি 0 হবে, সেই নিয়মটা এখানে লাগু হচ্ছে। সেই নিয়মটা এখানে কি হচ্ছে না, OCl মাইনাসটা তার টোটাল উপরে -1টা আছে, সেই জন্য OClটা এখানে আমরা -1 লিখেছি। ঠিক আছে, টোটালটা সিএকে 2+ ধরেছি, আর এটা টোটালটাকে একটা আয়ন ধরেছি। তাহলে এখান থেকে +2 -2 কেটে গেল, তাহলে এই এক্সের এটা কত হবে না -1। তাহলে এই এক্সটা কত হবে, সরি -2, এখানে +2 -2 কেটে গেল। তাহলে এখানে কি হচ্ছে না, OCl মাইনাস, যেহেতু এখানে -2 হয়ে আছে, এখানে একটা +1 বেরোবে, একটা -1 বেরোবে। ঠিক আছে, হ্যাঁ, ক্যালসিয়াম 2+টাকে, ক্যালসিয়াম 2+টাকে আমরা এখানে ধরবো না। এখানে ক্যালসিয়াম 2+টা যেহেতু এটাও সেপারেট হয়ে গেছে, শুধু OCl মাইনাসের ক্ষেত্রে ধরবো। আমি +2টাকে ধরে নিয়েছি, এটাও হবে না, শুধু OCl মাইনাসটাকেই ধরবো। ঠিক আছে, তাহলে OCl মাইনাস অক্সিজেন -2, অক্সিজেন -2, আর এটা হচ্ছে Cl হচ্ছে কি না X জানি না, আর এটা হচ্ছে টোটাল এর হচ্ছে -1। তাহলে X = +1 হলো। তাহলে এখানে একটা জিনিস বেরোলো যে X = +1, আর এখানে X = -1। তাহলে এখানে ক্লোরিনের এখানে একটা বেরোলো, এটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। সেই রকমভাবে CrO5 এর ক্ষেত্রে আর NO2H2O3 ক্ষেত্রে কী করে বের করতে হবে সেইটা নিয়মটা আমরা দেখে নিচ্ছি। এটা 3টা ব্যতিক্রমী আছে। ধরো তোমাকে এইটা CrO5 এর ক্ষেত্রে বলছি, CrO5, হ্যাঁ, ক্রোমিয়াম পেন্টা অক্সাইড, এইরকম ধরো তোমাকে কোনো একটা যৌগ দিল, তাহলে এখানে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে, এটাকে আমরা যদি আমি একটা এই নিয়মে ফেলি CrO5, ধরো এখানে এটাকে যদি কেউ জারণ সংখ্যা বের করতে দেয়, তাহলে অনেকে ভাববে যে এটা তো খুবই সহজ। কীরকমভাবে, ধরো আমি এখানে -2 অক্সিজেনে বসালাম, 5 গুণ করলাম, একে X ধরলাম, 0 বসালাম, তাহলে X = কত না কত বেরোলো না +10 বেরিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই নিয়মটা ভুল, কারণ ক্রোমিয়াম কখনো +10 জারণ অবস্থা দেখাবে না। ফলে এখানে কি হচ্ছে না, ব্যতিক্রমী হচ্ছে। ফলে এই নিয়মটা আমি এখানে বসাতে পারবো না। ঠিক আছে, বসাতে পারবো না। তাহলে এখানে আমাকে কী করতে হবে না, এই স্ট্রাকচার আমাকে গঠন করতে হবে। কারণ এখানে পারক্সো বন্ড আছে, যেখানে অক্সিজেন -2 জারণ অবস্থা শো আপ করে না। ঠিক আছে, পারক্সো বন্ড আছে, সেই পারক্সো বন্ডকে আমি বললাম যে স্ট্রাকচার তাহলে আমরা বুঝতে পারবো না। তার জন্য এই কিছু কিছু ব্যতিক্রমী আছে, সেগুলোকে আমাকে মনে রাখতে হবে। সিআরকে ধরো পারক্সো বন্ড আছে, আর একটা ডবল বন্ড অক্সিজেন আছে, এটাকে সাজালে এইরকমভাবে হয়। ঠিক আছে, এই স্ট্রাকচার যদি আমি এরকমভাবে সাজাই, এটাকে এইরকমভাবে দেখা যাবে। ঠিক আছে, এইরকমভাবে স্ট্রাকচার। তাহলে এখানে কটা পারক্সো বন্ড আছে, যে অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকলে তাকে আমরা পারক্সো বন্ড, 1টা 2টো 3টা 4টা, প্রত্যেকটা অক্সিজেন যে পারক্সো বন্ডে থাকবে তাদের প্রত্যেকের -1 করে হবে জারণ অবস্থা, বলেছিলাম আগে, -1 করে হবে, এটা ব্যতিক্রমী করে। আর অক্সিজেন যেখানে ডবল বন্ড থাকবে সেখানে -2 করে হবে। ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি বলি যে ক্রোমিয়ামে আমি জানি না, তাহলে এখান থেকে কী বলবে, তাহলে -1 -4 -2, তাহলে -6। তাহলে এখানে আমি যদি বলি অক্সিজেন যদি অক্সিজেন বলছি, ক্রোমিয়াম যদি X ধরি, তাহলে এখানে আমি X, হ্যাঁ, অক্সিজেন একটা -2 করলাম, অক্সিজেন একটা -2 করবো, আর 4টা অক্সিজেন 4টা -1 করবো। ঠিক আছে, 4টা মাইনাস করবো, তাহলে -4 হয়ে যাবে, = 0। তাহলে এখানে কী হবে না, X = +6 হবে। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 হবে। ঠিক আছে, এই রকমভাবে আমাদের ধীরে ধীরে এই করে এগোতে হবে। তারপরে আমি কী করেছিলাম, NO2, হ্যাঁ, তারপরে আমাদের NO2O3O6, হ্যাঁ, সোডিয়াম থায়োসালফেট, যেটার নাম হচ্ছে Na2H2O3, এটাও খুব সহজ জিনিস। হ্যাঁ, এখানেও একটা স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে, যে এই স্ট্রাকচারটা হতো, এগুলো তোমাকে, এই স্ট্রাকচারগুলো তোমাদের খুব ভালোভাবে একটু মনে রাখতে হবে। এই স্ট্রাকচারগুলো যদি আমরা মনে রাখি, তাহলে এই জিনিসগুলো আমরা পরে দিকে করতে পারবো খুব ভালোভাবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটায় দেখাচ্ছে কি না, এখানে 2টো সালফার আছে, এখানে তোমাকে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছে, 2টো সালফার আছে। এই সালফারের স্ট্রাকচারে কী হয় না, একটা সালফার আরেকটা সালফারের সঙ্গে একটা অসমযোজী বন্ধন করে একটা অক্সিজেন ডবল বন্ড আকারে থাকে, 3টা অক্সিজেন। আচ্ছা, এখানে কি হচ্ছে